আচ্ছা, লাস্ট লেকচারে আমরা হচ্ছিল ম্যাগনেটিক ডিস্কস নিয়ে পড়ছিলাম, আজকের লেকচারে আমরা হচ্ছিল সলিড স্টেট ড্রাইভস নিয়ে পড়বো। অলরাইট, so what are solid state drives? It's basically another mode of storage or another storage device that can be used to store files, applications, so and so on. Primary storage হিসাবে use করা যায় in a personal computer. Okay. Solid state drives offer significant performance advantages over conventional hard disk or hard disk drives. কেমনে? একে তো হচ্ছিল আপনাদের রিড, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাদের একটা হার্ড ড্রাইভ, ম্যাগনেটিক ডিস্ক বেসড হার্ড ড্রাইভ যখন আপনি আপনার কম্পিউটারে কানেক্ট করেন, দি লেটেন্সি দ্যাট ইউ গেট, মানে হচ্ছিল আপনার রিড রাইট স্পিডসগুলো, সেগুলো কিন্তু অনেক কম হয়, সামওয়্যার অ্যারাউন্ড 60 megabytes per second or 80 megabytes per second, somewhere around that neighborhood. But মানে মডার্ন যে এসএসডিস গুলা, যেগুলো হচ্ছিল মডার্ন এসএসডিস, ইফ আই টক অ্যাবাউট দেম, মানে যেমন এক্সাম্পল হচ্ছিল PS5, যেটা হচ্ছিল মানে প্লে স্টেশন 5 যেই এসএসডিস গুলো মানে ওদের নিজস্ব কনসোলের মধ্যে হচ্ছিল ইন্ট্রোডিউস করছে, those can reach speeds about somewhere around, let's say for example 7 gigabytes to 5.5 gigabytes per second মানে read write speeds reach করতে পারে ওরা. So that can be considered as a significant performance advantage over conventional hard disk drives because HDDs are much more slower than SSDs. তারপরে 3 number, SSDs do not have any moving mechanical components which distinguishes them from the traditional magnetic disk. স্বাভাবিক, SSD এর মধ্যে আমরা হচ্ছিল কোনো মুভিং পার্টস ইউজ করি না. What we are using is basically NAND Flash chips, ঠিক আছে? We use microchips which have এই যে এরকম হচ্ছিল এসএসডি দেখতে কিন্তু অনেকটা ইন্টারনালি এরকম এরকম মাল্টিপল তোমার মাইক্রোচিপস থাকবে, এরকম এক একটা মানে মাল্টিপল ডাইস থাকবে, এইগুলাকে এক একটা ডাই বলি. দিস ইজ ওয়ান ডাই, দিস ইজ অ্যানাদার ডাই, এরকম করে 4টা বা 5টা এরকম করে ডাই থাকে, which contains multiple NAND flashes, এবং এই NAND ফ্ল্যাশ মেমোরিটার মধ্যে মাল্টিপল ট্রানজিস্টার্স থাকে, যেগুলো হচ্ছিল বেসিক্যালি আপনার বিট বাই বিট ডেটা হোল্ড করে. ওকে, সো এখানে আপনার কোনো মানে আমরা ডেটাটা সেভ করতেছি ইউজিং দ্য হেল্প অফ ট্রানজিস্টার্স, or we can say যে MOSFETs, metal oxide semiconductor field effect transistors, rather than using magnetic disk. But magnetic disk যেরকম হচ্ছিল কি হইতেছিল, আমাদের আর্মস ছিল, ডিস্কের প্লেটগুলো ঘুরতেছিল, সো এরকম কোনো মানে মুভিং পার্টস নাই. সো যেহেতু কোনো মুভিং পার্টস নাই, তোমার জিনিসটা হয় কি, যে আপনার মুভিং পার্ট থাকাতে আপনার এইচডিডিটা যে হিটটা এমিট করে সেটা কিন্তু ইজ মাচ মোর গ্রেটার দেন এসএসডিস. এসএসডিতে যেহেতু কোনো মুভিং পার্ট নাই, তাতে ওদের যে হিটটা এমিট হয় সেটা অনেক কম হয় কম্পেয়ার টু তোমার হচ্ছিল এইচডিডিস, ট্রেডিশনাল এইচডিডিস, উইচ ইজ মানে ম্যাগনেটিক ডিস্ক বেসড হার্ড ড্রাইভ যেগুলোকে বলি আমরা. ওকে, আচ্ছা, SSDs use microchips that retain data in non-volatile memory chips. মাইক্রোচিপস থাকে কিছু, মাল্টিপল এরকম ডাইস থাকে এরকম, এগুলো মাইক্রোচিপসগুলো নন ভ্যালাটাইল মেমোরি বলতেছি. নন ভ্যালাটাইল মেমোরি বলতে আমরা কি বুঝি, কেউ কি বলতে পারবা? নন ভ্যালাটাইল মেমোরি বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? নন ভ্যালাটাইল মেমোরি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, নন ভলাটাইল মেমোরি আমরা তাদেরকেই বলি. হ্যাঁ বলো, কে বলতেছিল? বলো বলো বলো. স্যার আপনার পিসি অন করলে মানে চলে যাবে না, থাকবে. এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আমাদের পাওয়ার অফ করে দিলেও, মানে আমরা যদি পাওয়ার সাপ্লাই যদি অফও করে দিই, তাও কিন্তু দে রিটেইন দ্য ডেটা. অনেকটা ম্যাগনেটিক ডিস্ক যেরকম, যে আপনার হচ্ছিল এই আমরা পাওয়ার অফ করে দিলেও ওই ম্যাগনেটিক প্রপার্টিসগুলো হোল্ড করে, ডেটাটা হোল্ড করে, এখানেও অনেকটা সেম, দ্য ট্রানজিস্টার্স বেসিক্যালি হোল্ড ডেটা. ওকে, সো এখানে ওইটাকে আমরা নন ভলাটাইল মেমোরি চিপস ইউজ করি আমরা এসএসডিস এর মধ্যে, নট লাইক র্যামস, ঠিক আছে? ডাইনামিক র্যামের মতো না, যেখানে হচ্ছিল তোমার মানে পাওয়ার অফ করে দিলে সঙ্গে সঙ্গে হচ্ছিল ডেটা যা থাকে ওটা হচ্ছিল সব কিছু চলে যায়, এবং রিফ্রেশও করা লাগে না, এভরি নাও অ্যান্ড দেন ডেটা রিফ্রেশ করা লাগে না. SSDs use non-volatile NAND flash memory which enables it to retain data when the power is removed. যেটা বললাম মাত্র, non-volatile memory chips বলতে যা বোঝায় এক্স্যাক্টলি এটাই লেখা, যে it enables it to retain data when the power is removed, which is NAND flash memories, মানে ভিতরে ট্রানজিস্টার্স থাকে. আচ্ছা, any questions over here, anyone?
Any questions? Anyone? Any questions? No questions? আচ্ছা, এরপরে আসি ইন্টারনাল কম্পোনেন্টস অফ অ্যান এসএসডি, মানে এসএসডির যে মেজর কম্পোনেন্টসগুলো আছে। ফার্স্ট অফ অল আউটার শেল, তারপরে NAND ফ্ল্যাশ, কন্ট্রোলার, ফার্মওয়্যার, DRAM, বাফার। আমরা প্রত্যেকটাই হচ্ছিল লাইন বাই লাইন যাব। আমরা প্রথমে হচ্ছিল আউটার শেলটাতে আসি। The outer shell could be of metal or plastic that helps in absorbing most of the heat from inside the flash memory. আচ্ছা, আপনারা কখনো হচ্ছিল দেখছেন, সিপিইউ দেখছেন না? অনেকেই সিপিইউ তো দেখছেন, রাইট? কেউ কখনো কম্পিউটার সিপিইউ দেখছো না? সিপিইউর উপরে একটা হচ্ছিল কপার প্লেটেড থাকে, কিন্তু হিট শিল্ড থাকে, দেখছো? হিট শিল্ড থাকে যে একটা উপরে যে স্টিলের থাকে, ওটা কিন্তু কপার প্লেটেড একটা হিট শিল্ড থাকে। অ্যাকচুয়াল যে সিপিইউটা সেটা কিন্তু একটা পাতলা একটা হচ্ছিল ট্রানজিস্টরের চিপের মতো, হুইচ ইজ বিলো দ্যাট হিট শিল্ড। এবং এই হিট শিল্ডটা হচ্ছিল বেসিক্যালি করে কি, তোমার এই যে ট্রানজিস্টরসগুলো, মানে সিপিইউর ক্ষেত্রে যদি চিন্তা করি, যে ট্রানজিস্টরসগুলো ক্যান এমিট কোয়াইট আ লট অফ হিট। সো এই হিটটাকে হচ্ছিল ইভেনলি ডিস্ট্রিবিউট করার জন্য, সো দ্যাট ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে ডিসিপেট হয়ে যায়, যাতে হচ্ছিল ওই মানে ট্রানজিস্টরসগুলোতে কোনো এফেক্ট না হয়। এর জন্য ওই আউটার শেলের মধ্যে আমরা একটা হচ্ছিল এরকম একটা হিট শিল্ডের মতো ইউজ করি। সো দ্যাট বেসিক্যালি হেল্পস ইন অ্যাবজর্ব। সো এখানেও আমরা মানে এসএসডিজ এর ক্ষেত্রে হচ্ছিল আউটার শেলটা ইউজুয়ালি ইজ মেড আউট অফ মেটালস অর প্লাস্টিক্স, যাতে হচ্ছিল হিট অ্যাবজর্ব করতে হেল্প করে, যাতে যে মেইন NAND মানে ফ্ল্যাশ মেমোরিজ অথবা ট্রানজিস্টার্সের মধ্যে যে ইন্টারনাল হিটটা, সেটা যেন রয়ে না যায়, ডিসিপেট হয়ে যায়, যাতে হচ্ছিল ইন্টারনাল কোনো সমস্যা না দেখা দেয়। Although SSDs don't contain any moving parts, they give off very little heat and emit no noise. স্বাভাবিক, কোনো নয়েজ এমিট করার কথাই না, কারণ কোনো মুভিং পার্টসই নাই। সো দেখ মানে হচ্ছিল এইচডিডিজ এর কম্প্যারিজনে তোমার অনেক কম হিট এমিট করে, এবং দিস পার্টিকুলার ফিচার ইজ ভাইটাল ইন ইনক্রিজ ডিউরেবিলিটি অফ এসএসডিস। এই যে আপনার হিট কম এমিট করতেছে এবং কোনো নয়েজ হচ্ছে না, কোনো মুভিং পার্টস নাই, এবং কোনো শক রিলেটেড কোনো হচ্ছিল প্রবলেমস ফেস করতে পারবেন না, যে হচ্ছিল এই যে এখানে লেখা আছে থার্ড পয়েন্টটাতেই দেখো যে an SSD can withstand 10 times more vibration than an HDD, up to at least 1500 G. G বলতে হচ্ছিল গ্র্যাভিটেশনাল পুল বলতেছি আমরা, ঠিক আছে? 1500 G of shock compared to less than 70 Gs for a typical HDD. আমরা HDD হচ্ছিল যখন হচ্ছিল লিস্ট অফ ডিসঅ্যাডভান্টেজেস পড়তেছিলাম, আমরা ওই যে ব্যাক সেক্টরসের রাইজ হয় যে ওটা দেখছিলাম না, যে হাতের থেকে পড়ে গেলে বা হচ্ছিল কোনো টাইপের হ্যামারিং হইলে হচ্ছিল কি হয়, যে ডিস্কের মধ্যে ব্যাক সেক্টরস রাইজ হয় এবং ডিস্কটা লুজেস ইটস মানে ম্যাগনেটিক প্রপার্টিজ, এবং হচ্ছিল অনেক মানে ডেটা করাপ্ট হয়ে যায়, কোনো ডেটা রিড রাইট করতে পারবেন না, ডিস্ক অ্যাক্সেস করতে পারবেন না, এরকম অনেক টাইপের সমস্যা দেখতে পাই আমরা। কিন্তু এসএসডিতে এই জিনিসটা হয় না। এসএসডিতে হয় কি, যেহেতু কোনো মুভিং পার্টস নাই, এবং ওরা অনেক খুব কম অ্যামাউন্টের হিট এমিট করে এবং নয়েজ এমিট করে, এটা হচ্ছিল তোমার এই কারণে হচ্ছিল তোমার ওই যে শকটা অ্যাবজর্ব করতে পারে, মানে মেইনলি হচ্ছিল মুভিং পার্টস না থাকার কারণে শক বেশি অ্যাবজর্ব করলেও কোনো প্রবলেম দেখা দেয় না, যেহেতু কোনো মুভিং পার্টস নেই। এই পার্টটুকু বুঝছো, যে মুভিং পার্ট না থাকার কারণে যে হচ্ছিল শক বেশি অ্যাবজর্ব করতে পারে কোনো সমস্যা হওয়া ছাড়া, মানে কোনো কিছু ভাঙ্গার চিন্তা ভাবনা করতে হয় না তোমার। এইচডিডিতে তোমার হাতে থেকে পড়ে গেলেও কোনো কিছু একটা ভেঙে যাওয়ার চান্সেস আছে, বাট একটা মানে হচ্ছিল এসএসডি তোমার হাতে থেকে পড়ে গেলো, কোনো ভিতরে তো কোনো ইন্টারনাল মুভিং পার্টস নাই, সো এটা ভাঙ্গারও কোনো চান্স নেই আপনার। জিনিসটা বুঝছি আমরা? একটু ইয়েস বা নো বলি। জি স্যার। আচ্ছা, ওকে। SSDs exceed expectations in handling shock, vibration and extreme temperatures as well. তিনোটা দিক দিয়ে হচ্ছিল ভালো মতন হ্যান্ডেল করতে পারে, which can be said same for হচ্ছিল তোমার HDDs বা ম্যাগনেটিক ডিস্কস। এই মানে শক এবং ভাইব্রেশন খুব কমই হ্যান্ডেল করতে পারে ম্যাগনেটিক ডিস্ক, কারণ হচ্ছে ব্যাড সেক্টরস রাইজ হয়, লুজ করে, ডেটা লুজ হয়ে যায়, এই ঠিক আছে। আচ্ছা, এটা গেল আউটার শেলের বিষয়টা।
NAND ফ্ল্যাশে আসার আগে আমি হচ্ছিল কিছু কন্ট্রোলার এবং হচ্ছিল ফার্মওয়্যার আর DRAM বাফারটা একটু বুঝাই। কন্ট্রোলারটা হচ্ছিল মেইনলি আপনার যে হচ্ছিল এসএসডিজ এর মধ্যে যে কন্ট্রোলারটা থাকে, এই কন্ট্রোলারটা যে কাজটা করে সেটা হচ্ছিল আপনার আপনার এসএসডিজ এর মধ্যে যে হচ্ছিল রিড অপারেশন হবে বা রাইট অপারেশন হবে বা কোনো টাইপের লেটস সে ফর এক্সাম্পল আপডেট অপারেশন দেখা দিচ্ছে যে আপনার হচ্ছিল ডেটা এক জায়গা থেকে আপডেট করতে হবে। সো পুরাতন যে ডেটাটা আছে ওটাকে সরাই দিয়ে নতুন ডেটা দিয়ে রিপ্লেস করতে হবে, এইসব টাইপের। বা অন্যান্য আমরা হচ্ছিল ফার্দার আরও অনেক কিছু দেখবো, এই যে ট্রিম কমান্ড এরকম কিছু অ্যালগোরিদমস আছে, গার্বেজ কালেকশন, তারপরে হচ্ছিল ওয়্যার লেবেলিং, কিছু অ্যালগোরিদমস আছে। এইসব অ্যালগোরিদম বা প্রোগ্রাম চালানোর জন্যই হচ্ছিল মেইন আমাদের হচ্ছিল এই SSD controller বা NAND controllerটা লাগে, so that it can mediate the whole communication and the process how data is being transmitted throughout the whole architecture of the SSD. যে ডেটাটা কেমনে হ্যান্ডেল করা হয় পুরোপুরি এসএসডির যে আর্কিটেকচারটার মধ্যে যে ডেটাটা মানে হচ্ছিল মিডিয়েট মানে কমিউনিকেট করা হবে, এটা কেমনে হ্যান্ডেল করা হবে এটা হচ্ছিল পুরোপুরি দায়িত্বটা থাকে হচ্ছিল কন্ট্রোলারের। তারপরে আসি হচ্ছিল ফার্মওয়্যার। ফার্মওয়্যার বলতে আপনার যে আপনার আপনার একটা মানে প্রত্যেকটা এসএসডিজেরই একটা ওএস থাকে, ইন্টারনাল ওএস থাকে, যেটা আপনার ইউজুয়ালি আপনার মানে ঘন ঘন না, মানে কিছুদিন পর পর ফার্মওয়্যারটা আপডেট করতে হয়। এই ওএস এর যে ফার্মওয়্যারটা এটা হচ্ছিল আপডেট করতে হয়, সো দ্যাট হচ্ছিল এই ফার্মওয়্যারটা আপডেট করলে আপনার যে লেটস সে ফর এক্সাম্পল আপনার যে কন্ট্রোলারের মধ্যে যে বিল্ট ইন ফাংশনসগুলো আছে, হ্যাঁ এই ফাংশনসগুলো যখন ক্যারি আউট করবে, লেটস সে ফর এক্সাম্পল কোনো না কোনো একটা অ্যালগোরিদমের লেটস সে ফর এক্সাম্পল আপনার বাগ আছে, সো এই বাগগুলো যেন আপনার মানে হচ্ছে ফেস না করতে হয়, হোয়াট দ্য কোম্পানিজ ডু যে দে রিলিজ ফার্মওয়্যার আপডেটস, মানে একটার পর একটা ফার্মওয়্যার আপডেটস রিলিজ করে। সো দিস ফার্মওয়্যার আপডেট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ইন কেস অফ মানে এসএসডিজ, যাতে আপনার এসএসডিজগুলো হচ্ছিল আপ টু ডেট থাকে, প্লাস ওদের লঞ্জিভিটি যেটা মানে হচ্ছিল দীর্ঘদিন যেন হচ্ছিল এসএসডিটা চলে মানে মানে কী বলি আমরা হচ্ছিল এটার যে হচ্ছিল শেল লাইফ বলতে পারি আমরা, শেল লাইফ যেটা হচ্ছিল মানে কতদিন কাজ করবে, এই যে লঞ্জিভিটিটা এটা ইনক্রিজ করার জন্য ফার্মওয়্যার আপডেটটা ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। কন্ট্রোলার আর ফার্মওয়্যারের বিষয়টা বুঝছেন? Anyone here who didn't understand firmware or the aspect of controller কেমনে কাজ করতেছে? কারণ এই কোশ্চেনটা কিন্তু অনেক কমন, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে আপনাদেরকে এসএসডিজ এর মেজর কম্পোনেন্টসগুলো এক্সপ্লেইন করতে হতে পারে, সো তখন এই 5টা কম্পোনেন্ট আপনাদেরকে এক্সপ্লেইন করে দিতে হবে আমাদেরকে। আচ্ছা 5 নাম্বারটাতে আসি, DRAM বাফার। এই DRAM বাফারটা হচ্ছিল একটা বাফার হিসাবে কাজ করে আপনার যখন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল আপনার এসএসডিটা একটা কম্পিউটিং সিস্টেমে আপনি কানেক্ট করলেন, আপনার মাইক্রো প্রসেসিং ইউনিটিতে যেটা ডেটাটা যাবে এবং ডেটা হচ্ছে যখন রিটার্ন আসবে, এর মাঝখানে একটা টেম্পোরারি স্টেজ থাকে না, ওই যে আমি আইসি ইন্টারফেসিং এক্সপ্লেন করার সময় আমি হচ্ছিল যে এই বাফারের ব্যাপারে পড়াইছিলাম, মনে আছে আপনাদেরকে? A temporary storage where data is held temporarily before being transmitted in either direction, right? মনে আছে নাকি ভুলে গেছেন বাফারের ব্যাপারে? ভুলে গেছেন নাকি এনিওয়ান? ফাজবির মনে আছে বাফারের ব্যাপারে? ইয়েস স্যার। আচ্ছা, সো এখানেও DRAM বাফার, আমাদের একটা DRAM বাফার থাকে which is called dynamic RAM buffer or random access memory, dynamic random access memory buffer, যেখানে হচ্ছিল data is temporarily hold before being transmitted, alright? আপনার NAND ফ্ল্যাশেসগুলোর তো হচ্ছিল আপনাদের প্রাইমারি স্টোরেজ, আপনার এর বাদেও একটা VRAM বাফার থাকে ইন্টারনালি স্টোরড, যেটা হচ্ছিল আপনার যখনই ডেটা হচ্ছিল অ্যাক্সেস করবে আপনার এমপিইউ, তখন এইটার মাধ্যমেই হচ্ছিল দ্য ডেটা ইজ বিং ট্রান্সমিটেড টু দি এমপিইউ। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছিল আপনার আউটার শেলগুলো, আমাদের কন্ট্রোলার ফার্মওয়্যার DRAM বাফারটা গেল। এবার আসি হচ্ছিল আপনাদের এই NAND ফ্ল্যাশে। দ্য NAND ফ্ল্যাশ মেমোরি ইজ দ্য কি কম্পোনেন্ট অফ দি এসএসডি। এখানেই হচ্ছিল পুরা
মানে আপনার যত হচ্ছিল মেমোরি রিলেটেড স্টাফ সব কিছু এখানে, যে আপনার ট্রানজিস্টার্স, দিস ইজ মানে দ্য NAND flash memory is basically made up of transistors, alright. It is a specific type of EEPROM chip. EEPROM কি বলছিলাম মনে আছে? Electrically erasable programmable read only memory chip, যেটা has a grid of columns and rows with a cell that has two transistors at each intersection as control gate and floating gate transistors. প্রত্যেক এই মানে এই এক একটা হচ্ছিল মানে NAND ফ্ল্যাশের মধ্যে এই এক একটা বিট যে সেভ হয় is a combination of a floating gate and a control gate transistors within each intersection. গ্রিডের মধ্যে each intersection একটা কন্ট্রোল এবং ফ্লোটিং গেট ট্রানজিস্টরের একটা ইয়া থাকে যেখানে আপনার বিট বাই বিট আপনি সেভ করতে পারেন, ওকে। সো অ্যান্ড SSDs, আচ্ছা একটা জিনিস মিস করে গেছি যে SSDs আর কল্ড সলিড স্টেট ড্রাইভস। সলিড স্টেট এই কারণেই বলি বিকজ কারণ ওদের কোনো মুভিং পার্টস নাই, ওকে। আচ্ছা গ্রিডের বিষয়টার আগে আমি হচ্ছিল জাস্ট একটা জিনিস দেখাই দিই আপনাদের। আচ্ছা একটা জিনিস দেখাই যে আপনার এই যে NAND সেলসগুলো, আপনার যে হচ্ছিল ইন্টারনাল যে NAND সেলসগুলো থাকবে, গ্রিড বলতে আমি বলতেছি যে আপনার গ্রিড মেমোরিটা অনেকটা দেখতে এরকম হয় যে আপনার এরকম গ্রিড ওয়াইজ মেমোরিগুলা ভাগ করা থাকে, দেখতেছেন তো সবাই? আচ্ছা সো প্রত্যেকটা এই যে ইন্টারসেকশন প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামের ইন্টারসেকশনে দেয়ার আর ইন্টারনাল NAND cells which are made up of, প্রত্যেকটা ইন্টারসেকশনে there's NAND cells which are basically made up of a floating gate and a control gate transistor, ওকে। এবং এটা ডেটাটা কেমনে সেভ করে আমি বলি। স্টেট 1 নো চার্জ, কোনো চার্জ যখন ইন্টারনাল কোনো চার্জ সেভ নাই, মানে there is no current flowing from the source gate to the drain gate, ঠিক আছে, কোনো কারেন্ট ফ্লো নাই, ঠিক আছে। ইন দ্যাট স্পেসিফিক কেস উই ক্যান সে যে এটা একটা নো চার্জ স্টেট, এবং যখন ডেটা রিড করবে এই নো চার্জ স্টেটটাকে আমরা 1 হিসাবে দেখি, ডিজিটাল 1। কোনো চার্জ যখন ইন্টারনালি থাকে না সেটাকে আমরা ডিজিটাল 1 হিসাবে রিপ্রেজেন্ট করি। কোনো চার্জ নাই মানে হচ্ছিল 1 মিনস দের ইজ নো চার্জ, আমি কিউ দিয়ে চার্জকে রিপ্রেজেন্ট করতেছি এখানে, লেখাটা একটু মুশকিল হয়ে যাবে। সো নো চার্জ, বাট যখন আপনি একটা কারেন্ট ফ্লো করাবেন থ্রু দ্য ট্রানজিস্টর গেটস and as the current flows from the source to the drain, what happens, এই সিলিকন সাবস্ট্রেটের মধ্যে দিয়ে যখন হচ্ছিল আমার কারেন্ট ফ্লো করবে, এই ফ্লোটিং গেট ট্রানজিস্টরটার ভিতরে কিছু ইলেকট্রনস গ্যাদার হবে which will give it a charge। এখানে দেখেন স্টেট 2 যা হচ্ছিল কারেন্ট ফ্লো করার পর থেকে there are basically 3 steps: lightly charged, mediumly charged or highly charged। মানে এখানে হচ্ছিল হাইলি, মিডিয়াম আর লাইটলি চার্জ বলতে আমরা হচ্ছিল দি মানে ইলেকট্রন ডেন্সিটি ইনসাইড দি ফ্লোটিং গেট ট্রানজিস্টর, ওটাকেই বোঝাচ্ছি, ওকে। সো আপনার এবং এই চার্জ স্টেট আমার দুইটাই থাকতে পারে স্টেট, কারণ আমার ডিজিটালি ডেটা রিপ্রেজেন্ট করার জন্য আমার কি দুইটা ইয়া লাগে, যে আইদার 0 হতে পারে বা 1 হতে পারে। সো আমার চার্জ স্টেটটাকে আমরা বলি ইজ আ 0, মানে যে চার্জ স্টেটটা হচ্ছিল আমার 0 রিপ্রেজেন্ট করে, এবং নট মানে হচ্ছিল কোনো চার্জ নাই, যেটা যে 1টাকে বলতেছি নো চার্জ, মানে কোনো চার্জ না থাকলে ওটাকে ডিজিটালি 1 ধরি। আবার যখন 0 হয়, 0 হচ্ছিল রিপ্রেজেন্ট করে যখন there is চার্জ থাকাকালীন, মানে ওটাকে আমরা 0 বলতেছি, ওকে। চার্জ থাকাকে বলতেছি আমরা হচ্ছিল ইজ আ ডিজিটাল 0, যখন ইন্টারনালি চার্জ সেভ থাকবে। এইটুকু পর্যন্ত বুঝছেন সবাই? everyone, any confusions over here? আচ্ছা এখানে আমি দেখি আপনার মাল্টিপল রোজ, এখানে আপনার একটা রো, তারপরে সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, এরকম মাল্টিপল সেলস আছে না,
এখন আপনার কয়েকটা রো আমরা হচ্ছে এসএসডি টার্মে বলি, যে ধরেন 4টা বা 5টা রো মিলে একটা পেজ বলি আমরা, এরকম একটা পেজ বলি, এবং এরকম মাল্টিপল পেজেস থাকে ইন আ গ্রিড। আপনাকে যদি এই ডায়াগ্রামটা দেখাই তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন, মাল্টিপল রোজ মেক মাল্টিপল রোজ ইনসাইড দ্য গ্রিড মেক আ পেজ, এই যে ইয়েলো কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে দ্য পেজেস, অ্যান্ড দ্য গ্রিড itself as a whole is called a block, একটা ব্লক বলি আমরা, ঠিক আছে? দ্য হোল গ্রিড মেক্স আপ আ ব্লক, একটা ব্লক। এবং এরকম মাল্টিপল ব্লকস মিলে হচ্ছিল একটা প্লেন হয়, এবং একটা ন্যান্ড ফ্ল্যাশের ডাইতে আমরা এই যে ডাইসগুলো যেগুলো দেখতেছিলাম আমরা, এই যে 1টা 2টা 3টা 4টা করে ডাই আছে না, এরকম এক একটা ডাইতে 2টা করে প্লেন থাকে, ইন না ওয়ান সিঙ্গেল ডাই, একটা বা 2টা প্লেন থাকতে পারে। এবং এরকম এক একটা প্লেনের মধ্যে দেয়ার ইজ মাল্টিপল মানে মাল্টিপল ডিফারেন্ট ব্লকস, এবং এক একটা ব্লকে দেয়ার ক্যান বি মাল্টিপল ডিফারেন্ট পেজেস। দি স্মলেস্ট দ্য স্মলেস্ট টু দি মানে লার্জেস্ট, মানে স্মলেস্ট বলতে গেলে দি অ্যাভারেজ সাইজ অফ আ পেজ বলতে গেলে the average size of a page can range from 2 kilobytes to up till 16 kilobytes, 16 কিলোবাইট পর্যন্ত রেঞ্জ করতে পারে। and এক একটা গ্রিড which is basically around 256 মানে 128 to 256 pages, 128টা থেকে নিয়ে 256টা পেজ থাকতে পারে একটা ব্লকে। সো এই একটা ব্লকের যে সাইজ ক্যান রেঞ্জ ফ্রম 256 কিলোবাইট আপ টিল 4 মেগাবাইটস। এইসব ইনফরমেশন, আচ্ছা আমি যে জিনিসগুলো বলতেছি, আপনারা যদি কেউ নোট ডাউন নাও করে থাকেন, আমাদের যে এক্সটার্নাল একটা মানে এক্সট্রা একটা হ্যান্ড আউট দেওয়া থাকবে বাক্সের মধ্যে, দেখলেই দেখবেন যে হচ্ছে স্লাইডের নিচে একটা হ্যান্ড আউট দেওয়া আছে। সো ওই হ্যান্ড আউটটা যদি আপনারা সবাই পড়েন, ওইখানে হচ্ছিল সব ইনফরমেশন ইন ডেপথ আমি যা যা বলতেছি সবই লেখা আছে। সো আপনার জাস্ট এখন খেয়াল করে শুনেন যে কি হচ্ছে জিনিসটা। এখানে আপনারা ফিজিক্যাল ক্লাস নেই যে আপনাদের নোট নিতে হবে, ওকে? সো আপনারা জাস্ট খেয়াল করে শুনেন জিনিসটা। সো এখানে এক একটা পেজকে আমরা মাল্টিপল পেজ, এক একটা পেজ হচ্ছিল ইজ মেড আউট অফ মাল্টিপল রোজ, এবং এই যে আমি এখানে যেটা দেখালাম যে মাল্টিপল রোজ মেক আপ আ পেজ, এরকম করে মাল্টিপল ডিফারেন্ট পেজেস থাকতে পারে। এবং এরকম মাল্টিপল ডিফারেন্ট পেজেস মেক আপ এ সিঙ্গেল, দাঁড়া একটা সেকেন্ড, এই মাল্টিপল ডিফারেন্ট পেজেস মেক আপ আ সিঙ্গেল ব্লক, ঠিক আছে? এবং মাল্টিপল ডিফারেন্ট ব্লকস মেক আপ আ প্লেন। এটুক মাথায় আছে তো সবাই, এভরিওয়ান? আচ্ছা, সো দ্য প্রিন্সিপাল অফ অপারেশন ইজ বেসড অন মসফেটস, যেটা একটু আগেই বলছিলাম যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার্সের মতোই অনেকটা কাজ করে দি NAND ফ্ল্যাশ মেমোরি, এবং ইট ইজ এ নন ভলাটাইল মেমোরি, যে ডেটা মানে পাওয়ার সাপ্লাই না দিলেও হচ্ছিল ডেটা সেভ করে রাখতে পারে। It is মানে lower cost compared to DRAM, because হচ্ছিল DRAM is a much more faster memory, and it is obviously হচ্ছিল uses up much more transistors, এবং হচ্ছিল is মানে much more faster than NAND flashes, but it is মানে NAND flash is lower cost compared to DRAMs, এবং DRAM হচ্ছিল is a volatile memory, it's not a non volatile memory. DRAM এ কিন্তু আপনার পাওয়ার রিমুভ করে দিলে আপনার ডেটা চলে যায়, সো এটা মাথায় রাখবেন। Flash memory SSDs are much more slower than DRAM solution. Shab. NAND flash components have structures called pages and blocks. যেটা মাত্র এক্সপ্লেইন করলাম, এই যে pages and blocks, multiple different rows in the grid make up a page, এবং একটা পেজের সাইজ হচ্ছিল 2 কিলোবাইট থেকে নিয়ে 16 কিলোবাইট হতে পারে, এবং multiple different pages make up the whole grid which is called a block, এই একটা সিঙ্গেল ব্লক। এবং এই এক একটা ব্লকের সাইজ ক্যান রেঞ্জ ফ্রম 256 কিলোবাইট টু 4 মেগাবাইটস, ওকে? আচ্ছা, এই গেল। এরপরে আসি হচ্ছিল NAND সেল স্টোরেজের বিষয়টা, যে দ্য নাম্বার অফ বিটস বা সেল আর্কিটেকচারটা, যেটা সেল আর্কিটেকচারটা নিয়ে বলি আমরা NAND সেল স্টোরেজ নিয়ে। তো NAND সেল স্টোরেজ আপনার উই ক্যান হ্যাভ অফ 4 ডিফারেন্ট টাইপস। একটা হচ্ছিল the SLC, which is single level single level
তারপরে মাল্টি লেভেল, তারপরে ট্রাইনারি লেভেল, আর একটা হচ্ছিল তোমার কোয়াড লেভেল সেল। তো সিঙ্গেল লেভেল সেল, মাল্টি লেভেল সেল, 3 নাম্বারটা হচ্ছিল ট্রাই লেভেল মানে ট্রাইনারি। আমি এখানে নিচে দিয়ে লিখে দিছি যে আপনারা দেখলেই বুঝবেন, নিচে একটা ছোট্ট নোট লিখে রেখেছি এই যে সিঙ্গেল লেভেল সেল এসএলসি, মাল্টি লেভেল সেল এমএলসি, ট্রাইনারি লেভেল সেল ইজ টিএলসি অ্যান্ড কোয়াড লেভেল সেল ইজ কিউএলসি। সো আমরা একটু আগে যেটা দেখছিলাম, একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেটা ওয়াজ অফ এসএলসি উইচ ইজ সিঙ্গেল লেভেল সেল। ঠিক আছে, এই সিঙ্গেল লেভেল সেল ক্যান অনলি হোল্ড 1 বিট অফ ডেটা পার সেল। এক একটা সেলের মধ্যে 1 বিটের ডেটাই থাকে, which can be either 1 or 0. Okay, এবং has 100,000 PE cycles, process cycles, মানে এই এক একটা সেলের প্রসেস সাইকেল হচ্ছিল 100,000 প্রসেস সাইকেলস। এই 100,000 PE সাইকেলস বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই কিন্তু খেয়াল করে শুনবা। 100,000 PE cycles. A PE cycle is the support of read or write cycles after which the cell are not able to write data anymore. এই 1,000টা মানে 1,00,000টা PE cycle মানে এই সেলটা ক্যান গো থ্রু 100,000 প্রসেস সাইকেল। একটা রিড রাইট অথবা আপডেট অপারেশন ইজ ইকুয়াল টু 1 প্রসেস সাইকেল। সো এই 1,000টা প্রসেস সাইকেল কমপ্লিট করার পর এই সেলটা, এই NAND সেলটা উইল বি আনএবল টু ডু এনি মোর ফার্দার অপারেশনস, উইল বি টোটালি আনএবল টু ডু এনি মোর ফার্দার অপারেশন। কোনো রিড অপারেশনও করতে পারবে না, রাইট অপারেশন করতেও পারবে না, আপডেট অপারেশনও করতে পারবে না, মানে ইট উইল বি বেসিক্যালি ফ্রাইড, ইট উইল বি অফ নো ইউজ। সো আমার সিঙ্গেল লেভেল সেল যেটা, সেখানে আমরা বলি হচ্ছিল 1 বিট পার সেল সেভ হয়, এবং দি মেমোরি ইজ দি লোয়েস্ট অ্যামাউন্ট ইন হিয়ার বিকজ একটা সেলে 1 বিট করেই হচ্ছিল ডেটা রাখতেছি আমরা। এবং প্রসেস সাইকেলস দ্যাট ক্যান বি কমপ্লিটেড উইথ আ সিঙ্গেল লেভেল সেল ইজ দি হাইয়েস্ট। 100,000টা প্রসেস সাইকেলস তুমি কমপ্লিট করতে পারবা বিফোর দ্য সেলস গিভ আপ। এমএলসিতে যেটা হয় মাল্টি লেভেল সেলে, যে এক একটা সেলের মধ্যে ইউ ক্যান সেভ আপ টিল 2 বিটস পার সেল। সো আপনার 2 বিট করে করে প্রত্যেকটা সেলে হচ্ছিল আপনার ডেটা সেভ করতে পারেন, এবং কম্বিনেশনটাও ইনক্রিজ করে, যে আইদার কম্বিনেশন, ডেটা কম্বিনেশন আগে কী ছিল, আইদার 1 থাকতে পারে নাহলে 0 থাকতে পারে। এখানে যেহেতু সেলে আমার ডেটা ইনক্রিজ করতেছি, আমার স্টোরেজও ইনক্রিজ করতেছে। স্টোরেজ ইনক্রিজ করার পাশাপাশি আমার এক একটা সেলের যে ডেটা আউটলাইনটা সেটাও ইনক্রিজ, মানে ডিফারেন্ট চেঞ্জ হয়ে যেতেছে। যে আমার মানে ডেটা আউটকামসগুলো কী কী হতে পারে, আইদার 0 সেভ হতে থাকতে পারে, 0 1 সেভ হয়ে থাকতে পারে, 1 0 সেভ হয়ে থাকতে পারে, অথবা 1 1 সেভ হয়ে থাকতে পারে। সো আমার ডেটা স্ট্রাকচারটাও একটু কমপ্লেক্স হয়ে আসে, এবং যেটা আমার মেমোরি ইনক্রিজ করলো, ডেটা স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স হলো, বাট প্রসেস সাইকেলসগুলো, দ্য কাউন্ট অফ প্রসেস সাইকেলস বিফোর উইচ দিস সেল উইল গিভ আপ ইজ ডিক্রিজড, 10,000-এ নেমে আসে প্রসেস সাইকেলস, মানে পিই সাইকেলস যেগুলো, সেগুলো হচ্ছিল ইজ ডিক্রিজড টু 10,000। এরপরে দ্য সেল ওয়ন্ট বি এবল টু ডু এনি রিড রাইট অপারেশন। টিএলসিতে 3টা করে বিটস পার সেল থাকে, এবং দি মানে হচ্ছিল দি অর্ডার অফ ডেটা ক্যান বি অ্যাজ 000, 001, 010, 011, এরকম এক একটা সেলে এভাবে হচ্ছিল ডেটা অর্ডার থাকতে পারে। এবং এখানে হচ্ছিল দ্য স্টোরেজ ইজ ইনক্রিজ মাচ মোর, 50% ইনক্রিজ ইন স্টোরেজ উই ক্যান সি, বাট the process cycle decreases to 3,000 process cycles, মানে এই 3,000টা প্রসেস সাইকেলের পরে এই যে ট্রাইনারি লেভেল যে সেলটা, দিস উইল বেসিক্যালি গিভ আপ, কোনো রিড রাইট অপারেশন করতে পারবে না। কিউএলসি হচ্ছিল কোয়াড লেভেল সেল, যে 4টা বিটস পার সেল, 33% ইনক্রিজ ইন স্টোরেজ, এবং দ্য প্রসেস সাইকেল ইজ অনলি অ্যাবাউট 1,000 প্রসেস সাইকেলস। এই 1,000টা প্রসেস সাইকেলসের পরে দ্য মেমোরি উইল গিভ আপ। সবাই বুঝছি এই বিষয়টা, প্রসেস সাইকেল এবং NAND সেল স্টোরেজের বিষয়টা বুঝছেন? এবং আরেকটা জিনিস বলে দিই, যে দ্য মোর নাম্বার অফ বিটস পার সেল, দিস ইনক্রিজেস দ্য রিড রাইট টাইমস। যে আপনার সিঙ্গেল লেভেল সেলে যে আপনার রিড রাইট অ্যাক্সেস টাইমসগুলো যেটা হবে, সেটা উইল বি মাচ মোর লোয়ার দেন আ কিউএলসি, বিকজ এখানে ডেটা হচ্ছিল আপনার, এখানে মানে এক একটা সেলে আইদার 0 থাকতে পারে নাহলে 1 থাকতে পারে,
বাট একটা কিউএলসিতে যে আউট মানে ডেটাগুলো মানে ডেটা অ্যারেঞ্জমেন্টগুলো ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ অনলি আ 0 আর 1, এখানে হচ্ছিল 4 বিট করে থাকে প্রত্যেকটা সেলে। সো ভোল্টেজ আউটপুটটা অনেক প্রিসাইসলি মেজার করে হচ্ছিল আপনার রিড অথবা রাইট অপারেশন করতে হয়। সো ইট ইজ মাচ মোর কমপ্লেক্স। ওকে, সো এর জন্য আপনার রিড এবং রাইট টাইমসগুলো আর মাচ মোর মানে slower in cases of QLC. So our QLC memory is obviously slower than an SLC memory in terms of read অথবা write cycle, এবং কিন্তু আপনার যে স্টোরেজটা আপনি পাচ্ছেন ইজ মাচ মোর হায়ার। আপনার পার সেল স্টোরেজটা ইনক্রিজ করে, সো আপনার ওভারঅল যে হচ্ছিল এসএসডিতে আপনি স্টোরেজটা পাচ্ছেন সেটাও ইনক্রিজ করবে, বাট আপনার যে হচ্ছিল স্পিডটা অ্যাক্সেস টাইমসগুলো সেগুলো ডিক্রিজ করবে। আপনার রিড এবং রাইট টাইমসগুলো স্পেসিফিকলি ডিক্রিজ করে। রিডাকশন ইন রিলায়েবিলিটি অর ডিউরেবিলিটি, মানে আপনার যে এখানে 1000 প্রসেস সাইকেলস পরে হচ্ছিল আপনার গিভ আপ করে দেয়, যে আপনার যত হচ্ছিল আপনি এই বিটস পার সেল ইনক্রিজ করবেন আপনার প্রসেস সাইকেলস যতগুলো মানে হ্যান্ডেল করতে পারবে একটা সেল, দ্যাট অলসো ডিক্রিজেস। সো এটার সাথে সাথে আপনার রিলায়েবিলিটি এবং ডিউরেবিলিটিও কমে যায়। বাট the technology of QLC is much more cost effective compared to SLC, because আপনার SLC করলে আপনার হচ্ছিল জায়গা বেশি নিয়ে নেবে, হ্যাঁ আপনার স্পিড বেশি পাবেন, জায়গা বেশি নিয়ে নেবে বাট স্পিড বেশি পাবেন এবং মোর প্রসেস সাইকেলস পাবেন। বাট আ QLC টেকনোলজি ইজ মাচ মোর ইকোনমিক্যাল ইন আ সেন্স, ইট ইজ মাচ মোর কস্ট এফেক্টিভ, বিকজ আপনি এক একটা সেলে এক তো স্টোরেজ বেশি পাইতেছেন, স্পিডও মোটামুটি ভালোই পাবেন, এবং দ্য প্রসেস সাইকেলসও আর রিল মানে হচ্ছিল ইজ মানে নেগোশিয়েবল, যে আপনার চলবে। এখানে আপনার স্যামসাং ইভো 970-র একটা এসএসডির হচ্ছিল দেওয়া আছে, এখানে দেখেন কিউএলসি মেমোরি ইউজ করা হয়েছে এখানে একটা এক্সটার্নাল এসএসডির মধ্যে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছিল আপনার এই গেল NAND সেল স্টোরেজটা। NAND সেল স্টোরেজের বিষয়টা কেউ মানে এরকম কেউ কি আছেন যে বুঝেননি? এনিওয়ান? জিনিসগুলো কিন্তু একটু কমপ্লেক্স, কোয়েশ্চেন না করলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। সো এনিওয়ান হু ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট? এনিওয়ান? ওয়াসিক? ওয়াসিক বুঝছো? ফাজবের? আচ্ছা বুঝেছি স্যার। আচ্ছা এই গেল হচ্ছিল NAND সেল স্টোরেজ। এরপরে আসে হচ্ছিল NAND সেল স্টোরেজ, যেখানে আরেকটা ডায়াগ্রাম আছে যে আপনার এসএলসি স্টোরেজ আর্কিটেকচার ডায়াগ্রামটা দেওয়া আছে। ফ্লোট এবং স্টোরেজ লেয়ারে এই যে এখানে দেখেন গেটের মধ্যে আইদার 0 অথবা 1 সেভ করতে পারতেছেন। এমএলসিতে ওটা ইনক্রিজ করে 2 বিটস পার সেলে, যে 00011011 রাখা যায়। সো ডিস্ক অ্যাক্সেস টাইম মানে স্টোরেজ ইনক্রিজ করে, বাট আপনার যে অ্যাক্সেস টাইমগুলো সেগুলো ডিক্রিজ করে আসে, বিকজ আপনার যে হচ্ছিল অ্যাক্সেস টাইম যে আপনার ফিগার আউট তো করতে হবে, যে ভোল্টেজ প্রিসিশন দিয়ে আপনার তো ফিগার আউট করতে হবে যে এক একটা গেটে কী কী বিট সেভ করা আছে। সো এর জন্য আপনার যে প্রসেসটা যেহেতু কমপ্লেক্স হয়ে যাচ্ছে অ্যাক্সেস প্রসেসটা, এর জন্য রিড এবং রাইট টাইমসগুলো ইনক্রিজ করে। টিএলসিতে দেখেন 3টা করে বিট পার সেকেন্ড, মানে বিট পার মানে সেল। এখানে হচ্ছিল এসএলসি, এমএলসি এবং টিএলসি এবং এইচডিডি মধ্যে কিছু সিক টাইম, রিড টাইম, রাইট টাইম এবং ইরেজ টাইমের কম্পারিজন দেওয়া আছে। সো এগুলো দেখতে পারেন আপনারা, যেখানে দেখেন এসএলসি থেকে ইনক্রিজ করা শুরু হলে এসএলসি হ্যাজ দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ রিড অর রাইট লেটেন্সি কম্পেয়ার টু এইচডিডি, এবং এখানে টিএলসি আর এইচডিডির মাঝখানে হচ্ছিল পড়বে কিউএলসি, কোয়াড লেভেল সেল যেটা। ওকে, এখানে NAND ফ্ল্যাশ ডায়োডটা এক্সপ্লেন করা আছে। আচ্ছা এবার একটু এক্সপ্লেন করি যে রিড রাইট এবং ইরেজিং যে অপারেশনসগুলো এগুলো কেমনে হয় ইনা মানে ইনা এসএসডি। SSDs read or write data very quickly to an empty drive, একটা empty drive অথবা empty grid এর মধ্যে আপনার data can be written very fast, but overwriting এর যে processটা it is much more slower and a little bit complex. This is because SSDs they read or write data at page level, এক একটা করে পেজ লেভেলে ডেটা রাইট করে অথবা রিড করে। রিড করার সময় পেজ ওয়াইজ ডেটা রিড করতেছে এবং রাইট করার সময় পেজ করে করে ডেটা রাইট করে, মানে দ্য লোয়েস্ট অ্যামাউন্ট, ওই যে আমরা যেটা হচ্ছিল ওই যে দেখছিলাম সেক্টরের মতো দেখছিলাম। সো এক একটা
এখানে সেক্টরটা বলতে অনেকটা পেজের মতো হচ্ছিল, মানে আর কন্ট্রাডিক্টরি, মানে এসএসডির আর ওই ম্যাগনেটিক ডিস্কের যে সেক্টর আর এখানে পেজ আর কন্ট্রাডিক্টরি টার্মস, যেখানে আমরা পেজ বলতেছি। সো এখানে আমরা রিড অথবা রাইট করার সময় পেজ ওয়াইজ রাইট করি এবং রিড করি, বাট ডিলিট করার সময় আমরা যখন হচ্ছিল একটা, লেটস সে ফর এক্সাম্পল আপনি এখানে কিছু ইনভ্যালিড ইনফরমেশন আছে এই গ্রিডটার মধ্যে, আপনি এই ব্লকটা মানে এই ব্লকের কিছু ইনফরমেশন, লেটস সে ফর এক্সাম্পল এই উপরের দুটা পেজের মধ্যে কিছু ইনভ্যালিড ইনফরমেশন আছে, আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন। কিন্তু ডিলিট করার জন্য যে জিনিসটা হবে যে আপনার পুরা ব্লক ধরে ডিলিট করতে হবে, বিকজ the SSDs they delete or erase data at a block level, not page level. So delete করার সময় পুরা পেজ মানে পুরা ব্লক ধরে ডিলিট করতে হবে, কিন্তু রাইট অথবা রিড করার সময় আপনি হচ্ছিল পেজ লেভেলে মানে রিড অথবা রাইট করতে পারেন। এখানে দেখেন এখানে মাল্টিপল ধরেন, ধরেন এটা একটু ইয়া হয়ে গেছে, একটু আগে তো আমি রো ওয়াইজ বুঝাইছি, এখানে আমি একটা মানে কলাম মানে হচ্ছিল এক একটাকে এক গ্রিডকে আমি এক একটা পেজ ধরে নিতেছি। সো এটা জাস্ট বিয়ার উইথ মি ফর আ টাইমিং, ওকে। সো এখানে দেখেন এটাকে বলতেছি আমি একটা পেজ, এরপরে আরেকটা পেজ, আরেকটা পেজ, এবং 4টা বাই 4টা পেজ মিলে একটা আমার ব্লক ক্রিয়েট করতেছে। সো আমার ডেটা যখন রিড অথবা রাইট অপারেশন হবে তখন এরকম রিড অথবা রাইট অপারেশনের বেলায় এরকম এক একটা পেজ ধরে ধরে আপডেট করে অথবা রিড করে। বাট যখন আপনার ইরেজিং অপারেশন চলবে বা ডিলিট অপারেশন চলবে, তখন ইরেজ অপারেশনের সময় এই পুরা ডিলিট করার সময় এই পুরা হচ্ছিল ব্লক ধরে ডিলিট করতে হবে। ব্লক ধরেন আপনার এই পেজে একটা ডেটা আছে, এই পেজে একটা ডেটা আছে, আপনার আবার এখানেও কয়েকটা ডেটা আছে, এখানেও কয়েকটা ডেটা আছে। আপনার উপরের যে দুইটা পেজের ডেটা, এই দুইটা ধরেন ইনভ্যালিড হয়ে গেল, তখন কি করতে হয় যে এই দুইটা পেজের যে ডেটা এদেরকে অন্য আরেকটা ব্লকে নিয়ে যাইতে হয়, নিয়ে যায় তারপরে এই ব্লকটাকে ডিলিট করে দিলে তখন এই দুজন ডিলিট হয়ে যাবে। তারপরে আবার হচ্ছিল এদেরকে এই ব্লকে এনে ফেলতে পারেন বা ওই ব্লকেই রেখে দিতে পারেন। ইটস মাচ মোর মানে হচ্ছিল let's say মানে reliable to keep those data in that specific block, because হচ্ছিল প্রত্যেকটা রিড অথবা রাইট অপারেশনের সাথে সাথে আপনার প্রসেস সাইকেল কমে, কিন্তু প্রসেস কাউন্ট কিন্তু কমে এই মানে হচ্ছিল এসএসডি এর, কিউএলসি আর্কিটেকচার হোক, এসএলসি আর্কিটেকচার হোক, বা টিএলসি বা এমএলসি, ওকে। আচ্ছা, so since erasing NAND flash requires a high voltage, এই মানে আপনার যে ব্লক লেভেলে আমরা কেন হচ্ছিল এসএসডি হচ্ছিল ডিলিট করি, এটার কারণটা হচ্ছিল যে আপনার এই NAND flash requires a high voltage মানে while erasing memory, and this can cause stress in the cells, প্রত্যেকটা সেলে স্ট্রেস ক্রিয়েট করতে পারে। So theoretically we can erase data at a মানে theoretically we can erase data at a page level, পেজ লেভেলে ডিলিট করা যায়, কিন্তু ওইটার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা পেজ ধরে ধরে যখন আপনি ডিলিট করবেন, দ্যাট অ্যাকচুয়ালি মানে puts a lot of stress on that specific block, এবং তারই সাথে আপনার কিন্তু প্রত্যেকটা NAND ফ্ল্যাশের যে হচ্ছিল যে সেল প্রতি যে আপনার প্রসেস সাইকেলগুলো, সেটাও কিন্তু কমতে থাকে, যতই স্ট্রেস ইনডিউস করবে তত বেশি প্রসেস সাইকেল কমবে। সো এটার কারণে মানে আমরা ইট ইজ মাচ মোর লেস এফিশিয়েন্ট যে আপনার পেজ ধরে ধরে ডিলিট করাটা। এর জন্যই আমরা হচ্ছিল স্ট্রেস যেহেতু ইনডিউস না হয় যেন মানে সেলগুলোর মধ্যে, তাই আমরা ব্লক লেভেলে ডিলিট করি। যখন ডেটা ডিলিট করা হয় তখন ব্লক লেভেলে ডিলিট করা হয় এবং আপডেট করা হয়। এখানে দেখেন যে আপনার ওই একই জিনিসটাই লেখা, দ্য অনলি ওয়ে for an SSD to update an existing page is to copy the contents of the entire block into memory, erase the block, and then write the contents of the old block to the updated page. If the drive is full and there is no empty pages available, the SSD must first scan for blocks that are marked for deletion. আপনার কোনো একটা ব্লকে যদি আমি মার্ক করে রাখছি যে আপনার এই এই আমার ডেটা এগুলো হচ্ছে ইনভ্যালিড বা ডিলিট করা হয়নি, সো ওগুলিকে ডিলিট করে ইরেজ করে তারপর ওই ব্লক লেভেলে ইরেজ করে ওই ব্লকে তারপর নতুন ডেটাটা সেভ করতে হবে। Garbage collection is a background process that allows a drive to mitigate performance impact of the program or erase cycle by performing certain tasks in the background.
ইরেজ অথবা মানে প্রোগ্রাম অথবা ইরেজ সাইকেলের সময় পারফরমেন্স যেন ইম্প্যাক্টেড না হয়, কিছু কিছু প্রসেস সাইকেল মানে কিছু কিছু টাস্ক ওরা ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার আউট করে ফেলে। এখানে আমি গার্বেজ কালেকশনের জন্য, গার্বেজ কালেকশনে আসার আগে আপনার কিছু এই 5টা হচ্ছিল আপনার এসএসডির কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই 5টা আপনাদের মাথায় রাখতে হবে। সো ফার্স্ট অফ অল গার্বেজ কালেকশনে আসি। এখানে গার্বেজ কালেকশনে আপনি দেখেন যে আপনার যদি খেয়াল করেন সবাই, যে এখানে একটা ব্লক এক্স আছে, এখানে একটা ব্লক ওয়াই আছে, এবং ব্লক এক্সে আমার কিছু ডেটা আছে অলরেডি, এ বি আর সি আর ডি। পরের স্টেপে যে দেখলাম আমি আমার নতুন কিছু পেজের ডেটা আসছে ব্লকের ভিতরে, যেটা হচ্ছে ই এফ জি এইচ, নতুন ডেটা আসছে। এবং এই যে আমার পুরান ডেটা যা ছিল এ বি সি ডি, এরা ইনভ্যালিড হয়ে যাওয়াতে আমার ইনভ্যালিড হয়ে গেছে, কারণ আমার কি ওদেরকে রিপ্লেস করার জন্য আমার নতুন ডেটাও এসে পড়ছে ব্লকের মধ্যে, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম আর ডি প্রাইম। এরা হচ্ছিল ইজ মাচ মোর আপডেটেড ভার্জন অফ দিস ডেটা। সো এর জন্য এদেরকে তো আমার কি হয়ে গেল, এটা স্টেল ডেটা হয়ে গেল না, যে ওরা হচ্ছিল এখন ইনভ্যালিড, এদের কোনো কাজ নাই। সো গার্বেজ কালেকশন মেথডটাতে কি হয়, যে আপনার যে ডেটা আপডেটের যে প্রসেসটা, যে আপনার প্রথমে কি করে, যে আপনার প্রথমে তো ডেটা আসলো, নতুন ডেটাগুলো আসলো, নতুন ডেটা আসার পর কি করে এই যে নতুন ডেটাগুলো, নতুন ডেটা পেজেসগুলো, লেটস সে ফর এক্সাম্পল ই এফ জি এইচ, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ওদেরকে কি করে অন্য আরেকটা কমপ্লিটলি খালি ব্লকের মধ্যে কপি করে নেয়। কপি করার পরে তারপরে এই যে ব্লক এক্সের যে ডেটাগুলো ছিল, এটার মধ্যে কি ছিল, এ বি আর সি থাকে না, সো ওদেরকে পরে ডিলিট করে ফেলা হয়, এ বি সি আর ডি কে ডিলিট করে দিই আমরা। এভাবে করে হচ্ছিল ডেটা আপডেট করা হয়। সো ইন অর্ডার টু রাইট অল দ্য পেজেস উইথ স্টেল ডেটা, মানে অল গুড পেজেস ই টু এইচ এবং এ প্রাইম টু ডি প্রাইম লেখার জন্য, সো মানে ওদেরকে একটা নতুন ব্লকে নিয়ে যাওয়া হয়, এবং ওল্ড ব্লকটাকে, যেহেতু ওগুলি স্টেল ডেটা হয়ে গেছে, ওদেরকে হচ্ছিল ইরেজ করে দেওয়া হয়। This last step is known as garbage collection, which is basically the process of mitigating the performance impact of a erase cycle by performing certain tasks in the background. এই যে আপনার যে ডিলিশনের যে টাস্কটা, এই টাস্কটাকে ব্যাকগ্রাউন্ডে হ্যান্ডেল করতেছে, যাতে আপনার পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট না হয়, মানে সেল লেভেল পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট না হয় যেন, এর জন্য এটাকে ব্যাকগ্রাউন্ডে হচ্ছিল হ্যান্ডেল করে। সো দ্যাট ইজ নোন অ্যাজ গার্বেজ কালেকশন। এরপরে আসি হচ্ছিল ট্রিম কমান্ডে। উইন্ডোজে একটা ডিলিট সাইকেলে যখন আপনি ডিলিট করেন, আপনি মাঝে মধ্যে দেখবেন যে আপনি ডিলিট করার পরেও রিসাইকেল বিলে কিন্তু ডেটাটা থেকে যায়। দিস ইজ বিকজ ইনস্টেড মানে ডেটাটা হচ্ছিল মানে ইমিডিয়েটলি ডিলিট করার সাথে সাথে, মানে ইমিডিয়েটলি ডিলিট না করে করে কি, ওরা করে কি ওই ফাইলগুলোকে মার্ক করে রাখে। দিস ফাইলস আর বেসিক্যালি মার্কড, যখন আপনি মানে মার্কড অ্যাজ হচ্ছিল ইনভ্যালিড। যখনই আপনি কোনো একটা ফাইল ডিলিট করেন, ওই ফাইলটা যেই হচ্ছিল মানে লেটস ফর এক্সাম্পল সেক্টরে বা হচ্ছিল পেজে থাকে, ওগুলিকে হচ্ছিল মার্ক করে রাখে অ্যাজ আ ইনভ্যালিড ডেটা, যাতে আপনি ধরেন আপনি ডেটা ভুলে ডিলিট করে দিলেন, আপনি যেন আবার রিঅ্যাক্সেস করতে পারেন। এর জন্য হচ্ছিল যখন মানে ডিলিট করে দিই আমরা, ওটা যায় রিসাইকেল বিনে থাকে, এবং দেন আমরা রিসাইকেল বিন থেকে যদি আমাদের দরকার হয় আমরা আবার আনডিলিট করতে পারি। সো আমরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছিল বিন ক্লিয়ার করতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাক্সেস থাকে, রিসাইকেল বিনের যে ডেটাগুলো থাকে ওগুলি অ্যাক্সেস থাকে। সো হাউ বেসিক্যালি দ্য ট্রিম কমান্ড ওয়ার্কস। সো মানে আচ্ছা, তার আগে বলে দিই যে উইথ এইচডিডি উই ডোন্ট নিড টু ওয়ারি ওয়ার অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ডেটা উই আর সেভিং। সো আমাদের এইচডিডিতে মানে ম্যাগনেটিক ডিস্কে যেখানে মন চায় সেখানে কিন্তু ডেটা সেভ করা যাইতো, কিন্তু এসএসডিজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো মাথায় রাখতে হয়। কারণ কি, যে এসএসডিজের যে মানে আর্কিটেকচারটা ইটস এ লিটল বিট, মানে স্টোরেজ আর্কিটেকচারটা ইটস এ লিটল বিট কমপ্লেক্স। যেহেতু আমার এইচডিডিতে কি আমি যা এমন চাই তা হচ্ছিল সেভ করতে পারতেছিলাম, কোনো প্রসেস সাইকেলের কথা চিন্তা করতে হতেছিল না, যে আমার ডেটা সেভ করলে যে কোনো হচ্ছিল ক্ষতি হয়, মানে ক্ষতি হয় প্রতিটা সময়, প্রতিটা রিড রাইট অপারেশনের সাথে সাথে আমার প্রসেস সাইকেল কমে, এটার কোনো না কোনো চিন্তা ভাবনা করা লাগতো না ম্যাগনেটিক ডিস্কে। সো এর জন্য আমরা যে মন চাই সেখানে জায়গায় হচ্ছিল ডেটা সেভ করে ফেলতে পারতাম। আমার কোনো স্পেসিফিক আর্কিটেকচার ছিল না ডেটা, মানে কোনো মানে স্পেসিফিক ওয়ে ছিল না ডেটা সেভ করার জন্য, বাট এখানে আছে। সো এর জন্য এসএসডিতে আমাদের অনেক বুঝে শুনে ডেটা রাইট করার সময় বা রিড করার সময় বা আপডেট করার সময় there are specific algorithms that do that specific task
in a much more careful way. যেখানে মন চায় সেখানে ডেটা সেভ করা যায় না। আচ্ছা, সো ট্রিম কমান্ড, হোয়াট আ ট্রিম কমান্ড ইজ, এই ট্রিম কমান্ডটা যখন হচ্ছিল রিসিভ করে দি লেটস সে ফর এক্সাম্পল দি এসএসডি, হোয়াট ইট ডাজ, ও হচ্ছিল দে আউটডেট অর মার্ক সার্টেন পেজেস, এই যে পেজগুলোকে আপনি ডিলিট করবেন ওই পেজগুলোকে মার্ক করে রাখে ফর ইরেজার, সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট করে না, যতক্ষণ না পর্যন্ত আপনার একসাথে পুরো ব্লকটা মানে ব্লকটা ইজ কাভার্ড উইথ, লেটস সে ফর এক্সাম্পল এই ব্লকে আপনার এ বি সি ডেটা আছে, এর সাথে সাথে আপনার ই এফ জি এইচ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ডেটাও আসলো, ঠিক আছে, এটা ধরেন আপনার পরে আসবে, আপনার এ বি সি আর ডি ডেটাটা আপনার ডিলিট করতে হবে, ট্রিম কমান্ড করে কি ওদেরকে মার্ক করে রাখে যে এদেরকে ডিলিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো ব্লকটা হচ্ছিল ইজ ফিল্ড উইথ সাম কাইন্ড অফ ইনভ্যালিড ডেটা, এরপরে ধরুন ই এফ জি এইচ এ প্রাইম ডি বি প্রাইম সি প্রাইম ডি প্রাইমও আসলো, ততক্ষণ পর্যন্ত এ প্রাইম বি প্রাইম সরি এ বি আর সি আর ডি হচ্ছিল আপনার ইনভ্যালিড ডেটা হিসাবে সেভ হয়ে আছে। কিছুক্ষণ পরে যখন হচ্ছিল লেটস ফর এক্সাম্পল মানে ফার্দার ডাউন দ্য লাইন, যখন আপনার এই ই এফ জি এইচ এ প্রাইম বি প্রাইম এবং সি প্রাইম এবং ডি প্রাইম এই পেজেসগুলোও যখন ইনভ্যালিড হয়ে যাবে তখন যায় পুরো ব্লকটাকে অ্যাজ আ হোল ডিলিট করবে। কারণ কি এই ধরে ধরে ডিলিট করার থেকে মানে পুরো ব্লকটাকে একবারে ডিলিট করাটা ইজ মাচ মোর রিলায়েবল ইন আ সেন্স যে আপনার প্রসেস সাইকেল একটা লাগতেছে ইনস্টেড অফ মাল্টিপল ডিফারেন্ট প্রসেস সাইকেলস। সো এই ট্রিম কমান্ডটাও হচ্ছিল করে কি যে আপনার it basically allows the OS to tell the SSD that it can skip on rewriting or deleting certain data, and this basically increases the SSD's longevity. যেহেতু প্রসেস সাইকেল একটা লাগতেছে ইনস্টেড অফ মাল্টিপল ডিফারেন্ট প্রসেস সাইকেলস, আপনার লঞ্জেভিটিটা যেটা সেটাও ইনক্রিজ করে ফার্দার ডাউন দ্য লাইন। আচ্ছা, এই গেল হচ্ছিল ট্রিম কমান্ডের বিষয়টা। এরপর আসি উইয়ার লেভেলিং। আপনার যখনই আপনি একটা হচ্ছিল পেজের মধ্যে ডেটা রাইট করেন তখনই কিন্তু হচ্ছিল ওই পেজের যে হচ্ছিল প্রসেস সাইকেলটা প্রত্যেকটা সেল বেস প্রসেস সাইকেল কিন্তু কমতে থাকে। Wear leveling is basically an algorithm that makes sure that certain blocks are not written or erased continuously. একটা ব্লকেরই মানে একটা ব্লকই হচ্ছিল প্রতিবার হচ্ছিল একটা ব্লকেরই একটা পেজ যেন হচ্ছিল প্রতিবার ডিলিট এবং রাইট যেন না করা হয়, যাতে ওই সেলটা যেন ওয়ার্কেবল থাকে। মানে একটা সেলের মধ্যেই ডেটা আপডেট করতেছেন, বাকিগুলো হচ্ছিল ফালায় রাখলেন আপনি, তখন কি হবে ওইটা অনেক উইয়ার আউট হয়ে যাবে। সো ওইটার প্রসেস সাইকেল অনেক কমে যাবে compared to the other ones. So it basically wear leveling what it does, it basically distributes the cycles, distributes the process cycles evenly among all the blocks so that it can increase the life expectancy of the drive as a whole. এই যে দেখেন wear leveling এর জিনিসটা হয় কি যে প্রথমে ধর when the host writes 4 kilobyte of data, প্রথমে একটা 4 kilobyte এর ডেটা আসলো, চ্যানেলের ব্লক ব্লক 0 তে হচ্ছিল প্রথম পেজে সেভ করলো, এরপরে আরো তিনটা হচ্ছিল 4 কিলোবাইটের ডেটা পাইছে, একটা ব্লক 1 এ সেভ করবে, একটা ব্লক 2 এ সেভ করবে, একটা ব্লক 3 এ সেভ করবে, অল ইন পেজেস 1, রাইট। এটার কারণ হয় কি এই যে ব্লক 4 এও একটা সেভ করবে, এটার কারণটা কি যে আপনার ধরেন হচ্ছিল এখানে মাল্টিপল এই একটা ব্লকেরই মাল্টিপল স্টোরেজ যদি আপনি একটার পর একটা ইউজ করতে থাকেন, a block 0 will be weared out faster, or the number of process cycles will decrease much more faster compared to the other blocks. So সবাই যেন প্রত্যেকটা যেন যেটাই হচ্ছিল প্রসেস সাইকেল যেন ইভেনলি কমে, পুরা ড্রাইভটার যেন লঞ্জেভিটিটা বাড়ে, এর জন্য ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেয় ডেটাটাকে। সো ইট বেসিক্যালি distributes the read or write cycles evenly among all the blocks. যখনই একটা ডেটা আসবে নেক্সট ব্লকে পাঠিয়ে দিবে, এরকম করে করে এক একটা যখনই হচ্ছিল প্রথম পেজের প্রত্যেকটা ব্লকের প্রথম পেজের ডেটা লেখা শেষ হয়ে যাবে, তখন যে আবার প্রথম ব্লকটাতে যে আবার সেকেন্ড পেজের ডেটা লেখা শুরু করবে যদি ডেটা পায় আর কি। এই গেল হচ্ছিল আপনার ওয়্যার লেভেলিং। ওয়্যার লেভেলিংটা বুঝছেন সবাই? ফাজবির কোনো কোয়েশ্চেন? No, sir. আচ্ছা, এরপরে আসি হচ্ছিল আপনার ওভার প্রভিশনিং। ওভার প্রভিশনিং হচ্ছিল is basically where the SSD is given some kind of an extra storage which cannot be used for as a physical storage. Physical storage হিসাবে আমরা ইউজ করতে পারি না, কিছু এক্সট্রা স্টোরেজ দিয়ে দেয় টু দি SSD, যাতে ওরা হচ্ছিল ওই যে আপনার রাইট রিরাইটের প্রসেসগুলো আছে
এগুলো যেন ইভেনলি করতে পারে, তাই আমরা ওভার কম্পেনসেট করি, এটাকে ওভার কম্পেনসেশন হিসেবেও ধরা হয়, যে আপনার ওভার প্রফেশনিং কিছু এক্সট্রা মানে স্টোরেজ দিয়ে দিচ্ছেন আপনি। আপনার দ্য এসএসডি ইজ মার্ক ফর লেটস সে ফর এক্সাম্পল 256 লেটস সে এই যে এখানে দেখুন 2048 বাইট ইজ দ্য ফ্ল্যাশশিপস অ্যাকচুয়াল মেমোরি। তার বাইরে আপনি আরও 512 বাইটের মেমোরি দিয়ে রাখছেন, মানে 512 বাইটের মেমোরি দিয়ে রাখছেন, যাতে হচ্ছিল আপনার মানে লেটস ফর এক্সাম্পল ইভেন মানে উইয়ার লেভেলিং বা ট্রিম কমান্ডের কোনো কিছু বা আপডেট প্রসেসেসগুলো যেন হ্যান্ডেল করার জন্য ওই স্পেসিফিক এক্সট্রা যে মেমোরিটা দিচ্ছেন ওইটাতে যেন করা যায়, যাতে আপনার একটা এক্সট্রা মেমোরি থাকলেও ওই মানে অ্যাকচুয়াল মেমোরির প্রসেস সাইকেলটা কমবে না, আপনার যে এক্সট্রা মেমোরিটা দিয়ে রাখছেন ওইটারটা অনেক বেশি বেশি করে কমবে। সো এর জন্য ওভার প্রফেশনিংটাই বেসিক্যালি উই আর giving some kind of an extra storage so that it is basically being rather than using the actual physical storage, it is used by the OS to reduce the stress of the NAND flash. এই যে NAND flash চিপটা ওইটার উপরে যে স্ট্রেসটা আছে এটাকে কমায় দেওয়ার জন্যই মেইনলি আমার এক্সট্রা যে স্টোরেজটা দেওয়া হয় সেটা ইউজ করতেছি আমরা। তো আপনি যখন হচ্ছিল মেমোরির যে সাইজটা ওইটা যখন হচ্ছিল ইয়াতে চেক করবেন, আপনার যে এক্সট্রা যে হচ্ছিল ওভার প্রফেশনিং এর জন্য যে হচ্ছিল আমরা মেমোরিটা দিয়ে রাখি, দিস উইল নট শো আপ, আপনাকে দেখাবে 2048 বাইটই, দ্য এক্সট্রা মেমোরি উইল নট শো আপ। So over provisioning is basically over compensating where the SSD is given some kind of an extra storage which cannot be used for physical storage operation, but rather it is used by the OS to reduce the stress of the NAND flash chips during the processes of a read, write or update cycle. SSD controller আমি একটু আগে বলছি যে হচ্ছিল আপনার মাল্টিপল ডিফারেন্ট এই যে রিড অপারেশন, রাইট অপারেশন এগুলো কন্ট্রোল করার জন্য, বা হচ্ছিল মাল্টিপল ডিফারেন্ট এই যে উইয়ার লেভেলিং অ্যালগোরিদম, মানে এই যে অ্যালগোরিদমটা এটা হচ্ছিল এসএসডি কন্ট্রোলার যখন হচ্ছিল আপনার এসএসডি মানে কমান্ডটা পায় তখন হচ্ছিল এই এসএসডি কন্ট্রোলার এইভাবে হচ্ছিল ইট বেসিক্যালি কন্ট্রোলস দি হোল প্রসেস। So everything that every kind of instruction that goes to an SSD flash, NAND flash chip, goes through the SSD controller. It basically controls all the processes that take place inside of an SSD. আচ্ছা, multiple functions, ঠিক আছে, multiple functions আরো কি আছে যে এরকম এরর কারেকশন আছে, ব্যাড ব্লক ম্যাপিং মানে ব্যাড ব্লকগুলো হচ্ছিল ম্যাপ করার জন্য, রিড ডিস্টার্ব ম্যানেজমেন্ট, রিড অ্যান্ড রাইট ক্যাশিং বলতে হচ্ছিল ওই যে মাঝখানে যে টেম্পোরারি মানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস যে ডেটাগুলো লাগে ওগুলির জন্য রিড আর রাইট ক্যাশিং আর কি বেসিক্যালি ইজ বিং কন্ট্রোলড বাই দি এসএসডি কন্ট্রোলার। ডেটা এনক্রিপশনের জন্য লাগে। সো দিজ আর আ ফিউ ফাংশন অফ এন এসএসডি কন্ট্রোলার। এখানে আবার ডিরামটাও দেওয়া আছে আবার এক্সট্রা করে, বিট অফ ডিরাম ইজ ইনক্লুডেড ইন এভরি এসএসডি, যেটা বললাম যে টেম্পোরারি স্টোরেজ যেখানে দ্য ডেটা ইজ টেম্পোরারি স্টোরড বিফোর বিং ট্রান্সফার্ড অন টু দি এমপিইউ, অথবা এমপিইউ থেকে যখন আসে তখন ওই ডিরাম হয়েই আসে ডেটাটা, যাতে হচ্ছিল টেম্পোরারি হোল্ড করা হয় ডেটাটা, মানে ওই ডেটাটাকে টেম্পোরারি হোল্ড করে হচ্ছিল মাল্টিপল আদার টাস্ক যদি পাশে কোনো কিছু প্যারালালি চালাতে হয় তাহলে চালা যায়। Similarly to a hard drive cache, data is basically stored on it for some time temporarily before it is being written to the device. এবং এই DRAM-টা থাকাতে it increases the SSD's performance to some level. কিছু আমরা মানে স্পিডেও কিছু হচ্ছিল মানে পাই, মানে কিছুটা স্পিডও ইনক্রিজ করা যায়, বিকজ a DRAM chip is much more faster than a NAND flash chip. সো স্বাভাবিক আপনার দোনোটা মানে এটা যদি কিছুটা আপনি DRAM মেমোরিও দেন, আপনার অ্যাভারেজ যে স্পিডটা অফ দি হোল ড্রাইভ উইল অলসো ইনক্রিজ। Advantages and disadvantages of an SSD. First of all, advantages: high performance, significantly faster than a standard HDD. আপনার যে normal magnetic disk থেকে much more faster, about 60 times more faster than HDD. Higher reliability because no moving part. Higher reliability in the sense যে আপনার কোনো মুভিং পার্ট নাই, সো আপনার যখন শক অ্যাবজর্ব করবে, কোনো ধরেন হ্যামারিং হইলো বা হাতের থেকে ড্রাইভটা পড়ে গেল, কোনো মুভিং পার্ট না থাকাতে কোনো সমস্যা ফেস করবেন না। সো দ্য শক মানে অ্যাবজর্পশনের যেই হচ্ছিল ইয়াটা লিমিটটা ইজ মাচ মোর হায়ার। লোয়ার পাওয়ার অ্যান্ড লেস পাওয়ার কনজাম্পশন এবং কুলার অপারেশনস। এইচডিডি থেকে কম্পেয়ার্ড লেস পাওয়ার কনজিউম করে এবং the operations are carried out in a much more cooler
এনভায়রনমেন্ট টেম্পারেচার এমিট করে খুব মানে খুব মানে টেম্পারেচারটা হচ্ছিল যেটা এমিট করে ইজ আ লোয়ার টেম্পারেচার কম্পেয়ার টু এইচডিডি এইচডিডিতে যেহেতু মুভিং পার্ট আছে দ্য হিট দ্যাট এইচডিডি এমিটস ইজ মাচ মোর হায়ার কম্পেয়ার টু এন এসএসডি সো ইট ক্যান বি লিস্টেড অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ অফ এন এসএসডি silent operation কোনো মুভিং পার্ট নাই that's why it's ideal for silent operations lightweight perfect for portable devices portable external hardware devices এর জন্য আমাদের SSDs are much more preferable মানে আপনি চিন্তা করেন আপনি তো একটা ইউএসবি স্টিকের মধ্যে অবভিয়াসলি ম্যাগনেটিক ডিস্ক মানে আপনি পোর্টেবল ডিভাইসের জন্য পুরো হার্ড ড্রাইভ ধরে তো ঘুরবেন না তাই না সো স্মলার অপারেশনসের জন্য SSDs are much more preferable for portable devices wider operating temperature মানে you can operate at different temperatures মানে যে স্ট্রেসটা যেটা ইনডিউস করতে পারে কম্পেয়ার্ড মানে in terms of temperature is much more wider can work at cooler temperatures as well can work at hotter temperatures as well but HDDs এর ক্ষেত্রে it is much more মানে workable in a cooler temperature rather than a hotter temperature because hot temperature হয় কি যে হচ্ছিল sometimes malfunctions and so on right? But SSDs can work at cooler and hotter temperatures both disadvantages key much more they are much more expensive much more expensive than traditional hard drive অনেক এক্সপেন্সিভ একটা আপনি মার্কেটে 256 জিবির একটা এসএসডি কিনতে চান it will set you back around 10,000 অথবা 12,000 টাকা বাট আপনি একটা 1 টেরাবাইটের অথবা 2 টেরাবাইটের হার্ড ড্রাইভ কিনতে চান আপনার হার্ডলি হচ্ছিল কত 5 থেকে নিয়ে 4,000 টাকা খরচ হবে সো দ্য প্রাইস ডিফারেন্স ইজ মানে আ লট দে কারেন্টলি অফার লেস স্টোরেজ স্পেস দেন ট্রেডিশনাল হার্ড ড্রাইভ স্বাভাবিক কারণ আপনার স্পেসটা কি অনেক মানে আপনি যদি স্টোরেজ বাড়াতে যান তখন আপনার কি মানে টেকনোলজি চেঞ্জ করে কিউএলসিতে নিয়ে যেতে হবে ইন দ্যাট স্পেসিফিক কেস আপনার আবার কি প্রসেস সাইকেল কমে যায় অনেক ঝামেলা এই সেই করে সো আপনার যদি লঞ্জেভিটি চিন্তা করেন আপনার স্টোরেজ স্পেস কম আর আপনি যদি লঞ্জেভিটিটা ইজ নট এন অপশন মানে নট সামথিং টু বি ওয়ারিড অ্যাবাউট তখন হচ্ছে আপনি হচ্ছে স্টোরেজ স্পেস বাড়াতে পারেন এবং কম্পেয়ার টু ট্রেডিশনাল হার্ড ড্রাইভ ওদের স্টোরেজ স্পেসগুলো একটু কম হয় মানে ইন টার্মস অফ এসএসডিস কারণ হাই স্টোরেজ এসএসডিস আর রিয়েলি এক্সপেন্সিভ আপনার 40-50 হাজারও হতে পারে এক একটা 1 টেরাবাইট বা 2 টেরাবাইটের এক একটা এসএসডি ফ্ল্যাশ মেমোরি এসএসডিস আর মাচ মোর স্লোয়ার দেন DRAM সলিউশন DRAM-এর যে হচ্ছিল মেমোরিটা ইজ মানে একটা ডিসঅ্যাডভান্টেজ যে DRAM যেটা আমরা ইউজ করি এসএসডির মধ্যে এসএসডি ড্রাইভসগুলোর মধ্যে সে ফ্ল্যাশ মেমোরি যেগুলো আমরা এসএসডিতে ইউজ করি উইচ ইজ দ্য প্রাইমারি মেমোরি অফ দি এসএসডি is much more slower than the DRAM. So it can be listed as a disadvantage in terms of speed. এখানে কিছু অ্যাপ্লিকেশনস দেওয়া আছে কই ইউজ করা হয় এসএসডিস ইউ গাইস ক্যান রিড দিস এবং এখানে একটা এইচডিডি ভার্সেস এসএসডি এর একটা কম্প্যারিজন করা আছে সো এই কম্প্যারিজনটা পুরোটা দেখবেন দেখে পড়বেন পড়ে হচ্ছিল যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন সো থ্যাংক ইউ এভরিওয়ান সো দ্যাট ওয়াজ অল ফর দ্য ক্লাস টুডে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ গাইস ক্যান